All right. So welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন মন্ডল। তো আজকে আমাদের পর্যায় সারণীর লেকচার নাম্বার 5। এই লেকচারে আমরা আলোচনা করব আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে। এর আগের দিন আমি হালকা শুধু আলোচনা করেছিলাম, উপর গেছিলাম। আজকে আমাদের পুরো ডিপ আলোচনা হবে। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো আমি আগের দিনে বলেছিলাম আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী কতগুলো আছে আমরা জানি, তাই তো? আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী বা গ্রুপ কতগুলো আছে? 18টি, আমরা জানি তো, ঠিক আছে। আর আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কতগুলো আছে? পর্যায় বা পিরিয়ড, তাই তো? কতগুলো আছে? 60টি। এটা আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা আধুনিক পর্যায় সারণীর ভিতর পড়বো। দেখো, তো প্রথমে আমরা আধুনিক পর্যায় সারণীর যে গ্রুপ 1 আছে সেই গ্রুপ 1 থেকে শুরু করি। 18টি গ্রুপ, সেই 18টি গ্রুপের প্রথম গ্রুপ দিয়ে আমরা শুরু করছি। তো এটা থাকুক, এখন লেখা থাকুক। তো এখানে তোমরা হেডিং দেবে গ্রুপ 1 বলে। আমি এখন থেকে কিন্তু শ্রেণী বলছি না, ইংলিশ টার্মগুলোকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। অবশ্যই বোর্ডের এক্সামে কিন্তু শ্রেণী লিখতে হবে, পারলে তুমি গ্রুপও লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু ইংলিশ টার্মগুলোকে একটু মনে রাখতে হবে। তো গ্রুপ 1, তো এই গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বলা হয় কি? ক্ষার ধাতু। আমি আগের দিন বলেছিলাম এগুলো। তো গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে বলা হচ্ছে কি? ক্ষার ধাতু। তো কে কে পড়ছে, কোন কোন মৌলগুলো পড়ছে এই গ্রুপ 1-এ দেখা যাক। কে কে আছে? আমি লিখে দিলাম ইজিলি, খুব সহজ। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই তো? এবার আমি তো আমাদের পুরো মুখস্থ ছিল, আমি লিখে দিলাম, কিন্তু তোমাদের প্রথমে একটু পড়ছো, অসুবিধা হবে, চিন্তা করার কোনো দরকার নেই। এর একটা শর্ট ট্রিক্স আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। কিন্তু তার আগে একটা স্টোরি শুনতে হবে। স্টোরিটা কি? তো দেখো, লিনা নামে একজন মহিলা ছিল। তিনি রবের কাছে ফরিয়াদ করছে, আরজি করছে। তো ফরিয়াদ, রবের কাছে কি ফরিয়াদ করছে সেটা আমরা একটু পর বলছি। তো এতটুকু মনে রাখো, লিনা নামের একজন মেয়ে বা মহিলা সে রবের কাছে ফরিয়াদ করছে। তো ওটাই তো বলছে গ্রুপ 1-এর মৌলগুলো। হ্যাঁ, लीना के रब से फरियाद, हाँ लीना के रब से फरियाद, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এই গ্রুপ 1-এর মৌলগুলোকে মনে রাখার শর্ট ট্রিক্স। হ্যাঁ लीना के रब से फरियाद। এবার এখানে লিখে দিচ্ছি, দেখো, হ্যাঁ लीना के रब से फरियाद। এবার যেগুলো আমি আন্ডারলাইন করছি ওগুলোই শুধু তোমার মনে রাখবে। এই যে হাইড্রোজেন মৌল, লিথিয়াম গ্রুপ 1-এর মৌল, সোডিয়াম, পটাশিয়াম, এখানে দেখো এই দুটো একটু মানে কষ্ট করে মনে রাখতে হবে। দেখো সিজিয়াম, সিএস হচ্ছে সিজিয়াম, আর এফআর হচ্ছে ফ্রান্সিয়াম। তো হ্যাঁ लीना के रब से फरियाद, এটা হচ্ছে শর্ট ট্রিক্স মনে রাখার জন্য। তো এই যে গ্রুপ 1-এর মৌল যেগুলো আছে এদের শেষ কক্ষপথ বা বহিস্থ কক্ষপথ, বহিস্থ যে কক্ষ থাকে না, বহিস্থ কক্ষ, সেই বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 1টি ইলেকট্রন থাকে। আমি ইলেকট্রনের চিহ্ন দিচ্ছি এভাবে। তো 1টি ইলেকট্রন থাকছে। তো যেহেতু এদের বহিস্থ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকছে তাই এদের গ্রুপ 1-এ থাকে। এদের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন, তাই এই মৌলগুলি গ্রুপ
ওয়ানে থাকে বা শ্রেণী ওয়ানে থাকে। এটাই হচ্ছে কারণ যে কেন এই সকল মৌলগুলিকে গ্রুপ একে স্থান দেওয়া হলো। তো এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। কি বলা হচ্ছে? ক্ষার ধাতু। কিন্তু হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। এই যে হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু নয়। তার মানে হাইড্রোজেন ব্যতীত বাকিরা হচ্ছে কি ক্ষার ধাতু। ঠিক আছে? তো হাইড্রোজেন শুধু ক্ষার ধাতু নয়, হাইড্রোজেন গ্রুপ অনের মৌল, 1 নম্বর গ্রুপের মৌল, কিন্তু ক্ষার ধাতু নয়। এতটুকু মনে রাখতে হবে। আর এদিকে মনে রাখার ট্রিক্স, লিনাকে সে ফরিয়াদ। ঠিক আছে? এবার লিনা রবের কাছে কি ফরিয়াদ করছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো এতটুকু দেখলে তোমরা। তো এদের দেখো কি বলা হচ্ছে? ক্ষার ধাতু বলা হচ্ছে। তো ক্ষার ধাতু বলা হচ্ছে কেন? ক্ষার ধাতু বলছি আমরা কেন? এরও কারণ আছে। কারণ গ্রুপ ওয়ানের মৌলগুলি যে সমস্ত অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলো হয়, গ্রুপ ওয়ানের যে সমস্ত মৌলগুলো আছে তাদের যে সমস্ত অক্সাইড হয় বা হাইড্রোক্সাইড যেগুলো হয় তাদের কি হয়? ক্ষারীয় ধর্ম থাকে। যেমন দেখো, আমি লিথিয়ামের একটা অক্সাইড নিলাম, LiOH, NaOH সোডিয়ামের একটা অক্সাইড, এগুলো হচ্ছে কি অক্সাইড। এবং হাইড্রোক্সাইড কোনগুলো? NaH, LiH, এগুলো হচ্ছে হাইড্রোক্সাইড। তো এদের কি হয়? ক্ষারীয় ধর্ম থাকে। আমরা ছোটবেলায় পড়তাম না, একটা ক্ষারের উদাহরণ দাও, তখন NaOH উদাহরণ দিতাম। তো একই রকমভাবে LiOH, NaH, LiH এদের প্রত্যেকের ক্ষারীয় ধর্ম আছে। LiOH হচ্ছে ধাতব অক্সাইড এবং এগুলো হচ্ছে কি হাইড্রোক্সাইড। যেহেতু অক্সিজেন আছে তার অক্সাইড, এখানে হাইড্রোজেনের জন্য হাইড্রোক্সাইড। তো ঠিক আছে? তো এদের ক্ষারীয় ধর্ম থাকে। এই ক্ষারীয় ধর্ম থাকার জন্য গ্রুপ ওয়ানের মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয়। তো আমরা এখান থেকে কী কী জিনিস শিখলাম? এটাকে মনে রাখার সূত্র শিখলাম। এদের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। সবাইকে ক্ষার ধাতু বলা হচ্ছে, কিন্তু হাইড্রোজেনকে বলা হবে না, হাইড্রোজেন ক্ষার ধাতু নয়। ঠিক আছে? এদের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই এরা গ্রুপ ওয়ানে আছে। এদের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন, তাই আবার কি এদের যোজ্যতা কি হবে? যোজ্যতা হবে কত হবে? 1। এদের যোজ্যতা কত হবে? 1। এটাও মনে রাখতে হবে। হলো? এবং গ্রুপ ওয়ানের যে শেষ যে মৌলটা ফ্রান্সিয়াম, এই যে ফ্রান্সিয়ামকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। ফ্রান্সিয়াম এর কিন্তু একটা বিশেষ ধর্ম আছে। কি ধর্ম আছে? তেজস্ক্রিয় ধর্ম। কিরকম ধর্ম আছে? তেজস্ক্রিয় ধর্ম। তো এই গেল আমাদের গ্রুপ ওয়ানের কথা। গ্রুপ ওয়ানের যে সমস্ত মৌলগুলো ছিল তাদের কথা। তা 18টা গ্রুপের মধ্যে আমরা ফার্স্ট যে গ্রুপটা ছিল গ্রুপ 1, সেই গ্রুপ 1টাকে কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে? তোমরা একবার দেখে নাও। কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে বলবে, কমেন্ট করবে, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, বা স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি। ঠিক আছে? তো এই গেল আমাদের গ্রুপ 1-এর কথা। এবার আসছে গ্রুপ 2। এবার আসছে কারা? গ্রুপ 2। তো লিনাকে দাবছে ফরিয়াদ হয়ে গেল শেষ। তো এবার আমরা দেখব যে আমাদের যে লিনা নামে যে মহিলাটি ছিল, সেই লিনা নামের মহিলাটি রবের কাছে কি ফরিয়াদ করছিল। রবের কাছে সে এত কি ফরিয়াদ করছিল এবং কেনই বা ফরিয়াদ করছিল। তো এবার আসছে আমাদের গ্রুপ 2 এর কথা। তো গ্রুপ 2, এই গ্রুপ 2 এর মৌলগুলিকে বলা হয় কি? বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলিকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এই গ্রুপে কে কে আছে? ওইটা আমি বলেছিলাম। লিনাকে রাখছে ফরিয়াদ। লিনা রবের কাছে ফরিয়াদ করছে। এবার কেন ফরিয়াদ করছে? এই লিনা নামের মহিলাটির যে স্বামী এবং তার ছেলে, অর্থাৎ পিতা এবং ছেলেটা কী করছে?
পিতা এবং পুত্রতে কী করছে, ঝগড়া করছে। ওই ঝগড়াটা যাতে থেমে যায় তার জন্য সে রবের কাছে ফারিয়াদ করছিল। তো ফারিয়াদ করছিল ওই ঝগড়া থামার জন্যে। তো পিতা পুত্রের মধ্যে ঝগড়া কেন? কারণ বেটা অর্থাৎ যে ছেলে, বেটা মাঙে কার, বেটা কার চাইছে, কিন্তু বাবা বলছে স্কুটার বা প্রাজি, মানে বাবা বলছে না তোকে স্কুটার নিতে হবে, আমি কার কিনে দিতে পারবো না। তো গ্রুপ 2 এর মৌলগুলি ওটাই বলছে। গ্রুপ 2 কে কে আছে? বেটা মাঙে কার, স্কুটার বা রাজি। এটাই হয়ে গেল কে আমাদের গ্রুপ 2 এর মৌল, বেটা মাঙ্গে কার, স্কুটার বা রাজি। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এটা মনে রাখার জন্য। তাহলে হা লিনাকে রবসে ফরিয়াদ, লিনা রবের কাছে ফরিয়াদ করছিল যে ঝগড়া হচ্ছে, পিতা পুত্রের মধ্যে ঝগড়া হচ্ছে, বেটা মাঙ্গে কার, স্কুটার বা রাজি। সেটা বলছে আমি কার নেবো, বাবা বলছে না তোকে স্কুটার নিতে হবে। এ হচ্ছে গ্রুপ 2 এর কথা। তো এই যে গ্রুপ 2 এর মৌলগুলো যেটা আছে না, এই গ্রুপ 2 এর মৌলগুলির বহিস্থ কক্ষপথে, বহিস্থ কক্ষ, সেই বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকছে? দুটি কি থাকছে? ইলেকট্রন থাকছে। কটা ইলেকট্রন থাকছে? দুটি ইলেকট্রন থাকছে। তো দুটি যদি ইলেকট্রন থাকে তাহলে এদের যোজ্যতা কী হবে? চটপট বলো, যোজ্যতা কত হবে? এদের যোজ্যতা হয়ে যাবে 2। ঠিক আছে, এদের যোজ্যতা হয়ে যাবে 2। তাহলে বেটা মাঙ্গে কার, স্কুটার বা রাজি। এই হয়ে গেল গ্রুপ 2 এর আমাদের কথা। তাহলে দেখো এদের নাম হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 1 এর মৌলগুলির নাম ছিল কি ক্ষার ধাতু, এবং গ্রুপ 2 এর মৌলগুলির নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো কেন এরকম বলা যাবে? কেন বলা যাবে না? কারণ এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেগুলো আছে আমাদের এই গ্রুপ 2 যে সমস্ত মৌলগুলি আছে, এদের যে সমস্ত হাইড্রক্সাইডগুলো থাকে, এই হাইড্রক্সাইডগুলি থাকে কোথায়? হাইড্রক্সাইডগুলো তো ক্ষারের মতো আচরণ করে, ঠিকই আছে। হাইড্রক্সাইড, অক্সাইড এগুলো ক্ষারীয় ধর্ম আছে, ক্ষারের মতো আচরণ করে, ক্ষারকের মতো, ক্ষারক রূপে আচরণ করছে। এছাড়াও এদের যে অক্সাইডগুলো হয়, গ্রুপ 2 এর মৌলগুলি যে সমস্ত অক্সাইড হয়, সেই অক্সাইডগুলো মাটির তলায় থাকে, মৃত্তিকাতে পাওয়া যায়। তার জন্য এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলছে। কারণ যেহেতু এদের অক্সাইডগুলোকে আমরা মাটির তলায় বা মৃত্তিকার তলায় পাচ্ছি, তার জন্য এদেরকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এর জন্য এরকম নাম। ঠিক আছে? তো দেখো তোমরা একবার, এবং এরা যখন জলের সঙ্গে রিয়াকশান করে, তখন ধাতব হাইড্রক্সাইড বা ক্ষার উৎপন্ন করে, তাই আমি হয়তো ওখানে বলে দিচ্ছি। দেখো গ্রুপ 2 এর মৌল প্লাস জল, তাহলে এরা যখন রিয়াকশান করে বা বিক্রিয়া যখন করছে, তখন কি উৎপন্ন হচ্ছে? ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে, বা কি উৎপন্ন হচ্ছে? ক্ষার। ধাতব হাইড্রক্সাইড বা কি উৎপন্ন হচ্ছে? ক্ষার উৎপন্ন হচ্ছে। তো এইগুলো গ্রুপ 2 এর কথা। ঠিক আছে? আর গ্রুপ 1 এবং গ্রুপ 2 আমরা তো জানি এটাকে কি বলা হয়? প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল। ওইদিকে 13 থেকে 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলতে পারি? প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল। এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে কি প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল। তো এই গেল গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর কথা হলো। এবার দেখো গ্রুপ 3। গ্রুপ 3তে গিয়ে আমরা দেখব ওই যে ছেলে এবং পুত্রের মধ্যে ঝগড়া হচ্ছিল, তা কিন্তু এবার সমঝোতা করছে। তারা কী করছে? বোঝাপড়া করছে একেবারে। কারণ ওই যে লিনা রবের কাছে ফরিয়াদ করছিল, রব তার ফরিয়াদ কী করেছে? শুনেছে, এবং পিতা পুত্রের মধ্যে যে ঝগড়া হচ্ছিল, সেই ঝগড়া কিন্তু শান্ত হয়েছে। দুই নয় এবার কিন্তু সমঝোতা হচ্ছে, বোঝাপড়া করছে। তো গ্রুপ 3 ওটাই বলছে। গ্রুপ 3 ওটাই বলছে। বাবা বলছিল যে তোকে আমি কি দেবো? ছেলে বলছিল বেটা আমাকে কার, স্কুটার বা প্রাজি। বাবা বলছিল স্কুটার দেবো, আর ছেলে বলছিল কার নেব। তো এবার কি হলো? সমঝোতা করে তারা। সমঝোতায় কি হলো? স্কুটি ইয়ামাহা লাও।
ছেলে বলে ঠিক আছে আমি স্কুটার নেবো না, কারও নেবো না, আমি স্কুটি নেবো। তুই যেমন তেমন কোম্পানি নেবো না, কিন্তু একদম ইয়ামাহা কোম্পানি যদি আমাকে স্কুটি এনে দিতে পারো তবে আমি নেবো, ঠিক আছে? তো তাহলে ওটাই হচ্ছে গ্রুপ 3। কী হচ্ছে? স্কুটি ইয়ামাহা লাভ, স্কুটি ইয়ামাহা লাভ, এটা হয়ে গেলো কি গ্রুপ 3। তাহলে ওই যে রবের কাছে ফারিয়াদ করছিল লিনা, গ্রুপ 1 আমরা দেখতে পেলাম লিনা ক্যারাপসে ফারিয়াদ। তো ফারিয়াদ করছিল বেটা এবং ছেলের মধ্যে, বেটা এবং বাবার মধ্যে কী ছিল, ঝগড়া হচ্ছিল। বেটা আমাকে কার, স্কুটার বাবা রাজি, ছেলে বলছে কার নেবো, বলছে স্কুটার দেবো। তো ছেলে তারপর সমঝোতা করলো, ঠিক আছে তোমার স্কুটার দিতে হবে না, আমি কারও নেবো না, তুমি আমাকে ইয়ামাহা কোম্পানির স্কুটি এনে দাও, তবে আমি শান্ত হবো। তো ওটাই হয়ে গেলো গ্রুপ 3। তো গ্রুপ 3 এই শ্রেণী 3 বা গ্রুপ 3 সম্বন্ধে জানার আমাদের অতটা প্রয়োজন নাই, তোমাদের সিলেবাসে অতটা নাই। আমি শুধু গল্পটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে বলে দিলাম। উঁচু ক্লাসে কিন্তু দরকার হবে, উঁচু ক্লাসে দরকার হবে। আমি শুধু গল্পটা কমপ্লিট করার জন্য মনে রাখ দিলাম, যাতে তোমাদের শর্টকাট ট্রিক্সগুলো মনে থাকে। পুরো গল্পটা বলে দিলে শর্টকাট ট্রিক্সটা মনে থাকবে। আবার তাছাড়া যে লিনা রবের কাছে ফারিয়াদ করছিল, রব তার ফারিয়াদ শুনলো কি শুনলো না সেটা তোমরা জানতে পারলে। রব তার ফারিয়াদ শুনলো, ছেলে পুত্রের মধ্যে ঝগড়া থামলো। এরপরে আমাদের জানতে হবে সন্ধিগত মৌল সম্বন্ধে। আমরা দেখেছিলাম কি গ্রুপ 3 থেকে কত পর্যন্ত, গ্রুপ 12, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 বা 12, এই গ্রুপটাকে কি বলা হচ্ছিল, সন্ধিগত মৌল বলা হচ্ছিল। কি বলা হচ্ছিল? সন্ধিগত মৌল বলা হচ্ছিল, তাই তো? সন্ধিগত মৌল বলা হচ্ছিল। তো এরকম নাম কেন? আমরা একটু আগে দেখলাম যে খাদ্যাত বলা হচ্ছিল গ্রুপ 1 মৌলগুলোকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে কাদেরকে, গ্রুপ 2 মৌলগুলিকে, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলিকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। এর কারণও আছে, সেটা তোমাদেরকে এই বইটা নিয়ে দেখাই, সেটা তোমরা ভালো বুঝতে হবে। এই যে দেখো গ্রুপ 1 এবং 2 অর্থাৎ ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই গ্রুপের মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। এই দুটো গ্রুপের মৌলগুলো কি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। 3 থেকে 12 এরা হচ্ছে সন্ধিগত মৌল হলো। 13 থেকে 17 এই গ্রুপের মৌলগুলি হচ্ছে আবার তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে এই যে দেখো 3 থেকে 12 গ্রুপের মৌলগুলো অবস্থানটা ভালো করে লক্ষ্য করো। এরা কি, এরা অবস্থান করছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং তড়িৎ ঋণাত্মক মৌলের মাঝে। অতিরিক্ত ধনাত্মক চার্জযুক্ত মৌল এবং কি ঋণাত্মক চার্জযুক্ত মৌলের মাঝে অবস্থান করছে এরা, তার জন্যই এদের নাম হচ্ছে সন্ধিগত মৌল, তার জন্য এদেরকে সন্ধিগত মৌল বলা হচ্ছে। তো এটাই হচ্ছে কারণ। তাহলে এদের অবস্থান কি, এদের অবস্থান হচ্ছে কি গ্রুপ 1, 2 ও 13 থেকে 17 এর 13 থেকে 18, 13 থেকে 18 এর মাঝামাঝি। আমি ওখানে 18 গ্রুপটা হচ্ছে কি, 18 গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল জন্য। তো এরা না ধনাত্মক না ঋণাত্মক, শূন্য মৌল, তার জন্য আমি ওদের কথা উল্লেখ করিনি। তো এদের সন্ধিগত মৌল কেন বলা হয় আমরা বুঝতে পারলাম তো। এরা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের মাঝামাঝিতে অবস্থান করছে, মাঝামাঝি অবস্থানে এরা অবস্থান করছে, তার জন্য কি বলা হচ্ছে এদেরকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। তো এই সন্ধিগত মৌলগুলো একটা বিশেষ টাইপের মৌল। কেন বিশেষ? কারণ এরা কি দেখায়, এই সন্ধিগত মৌলগুলি কি দেখাচ্ছে, সন্ধিগত মৌলগুলি দেখায় পরিবর্তনশীল যোজ্যতা। এবার তোমরা হয়তো ভাববে যে পরিবর্তনশীল যোজ্যতা এবার কীরকম জিনিস। তো পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, অনেক মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, মানে যোজ্যতার বিভিন্নতা। পরিবর্তনশীল যোজ্যতা মানে যোজ্যতার বিভিন্নতা, মানে একটা মৌল এক্ষুনি +2 দেখাচ্ছে, আবার একটু পরে দেখাচ্ছে -2, একটু আগে দেখাচ্ছিল +3, এক্ষুনি আবার দেখাচ্ছে -3। তো এই যোজ্যতার বিভিন্নতা, এই যোজ্যতার বিভিন্নতা বা যোজ্যতার যে বিভিন্ন রূপ দেখাচ্ছে এই মৌলগুলি, তার জন্য বলছি কি এরা পরিবর্তনশীল যোজ্যতা শো করে বা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়।
এছাড়া কি এরা যে সমস্ত যৌগগুলো গঠন করে সেগুলো কি হয় রঙিন হয়। তার মানে এরা কি গঠন করছে, এরা গঠন করছে রঙিন জটিল যৌগ, যেমন তেমন যৌগ নয়, জটিল যৌগ গঠন করছে এরা। বোঝা গেল? তো এবার কেন গঠন করছে জটিল যৌগ রঙিন, এটা যদি বলতে চাই তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু তবু আমি কারণটা বলে দিচ্ছি। উঁচু ক্লাসে গিয়ে তোমার যখন 11-12 পড়বে তখন বুঝতে পারবে। তো বলছে যে এই সন্ধিগত মৌল যেগুলো আছে, এটা একটা অরবিটাল থাকে, ডি অরবিটাল বলে। যখন ফাঁকা ডি অরবিটালগুলিতে ইলেকট্রনের কি হয়, স্থানান্তর হচ্ছে এক কক্ষ থেকে অন্য কক্ষকে। ডি অরবিটালগুলোতে যখন ইলেকট্রন ঢুকছে আবার বার হচ্ছে, আবার অন্য ডি অরবিটালে ঢুকলো, তখন এই ইলেকট্রন যাচ্ছে না, তখন কি হয়, এক ধরনের আলোর সৃষ্টি হয়। তো এই আলোগুলোর জন্য কি হচ্ছে, রঙিন জটিল যৌগ গঠন করছে। এবার এরা যখন যৌগ গঠন করবে তখন কী হবে, রঙিন জটিল যৌগ তৈরি হবে। ঠিক আছে? তো এগুলো সন্ধিগত মৌলের কথা। তো এই সন্ধিগত মৌলের আমরা দেখলাম 3 থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে অবস্থান করছে। তো 11 এর মধ্যে একটা বিশেষ একটা গ্রুপ আছে, এই সন্ধিগত মৌল যেগুলো আছে না, এর মধ্যে একটা বিশেষ গ্রুপ আছে, গ্রুপ 11। মানে আগের দিনও বলেছিলাম গ্রুপ 11। এই গ্রুপ 11-এর মৌলগুলিকে কী বলা হয় জানো? তোমরা জানো, আমি আগের দিন বলেছি, তোমার গ্যারেন্টি বলছি তোমরা জানো, তবু আমি বলে দিচ্ছি। গ্রুপ 11-এর মৌলগুলিকে বলা হয় কি, মুদ্রা ধাতু। তো জানতে? হ্যাঁ জানি তো, তোমরা জানতে। তো মুদ্রা ধাতু বলা হচ্ছে। তো এই মুদ্রা ধাতু কে কে হয়? Cu, Ag, আর কে হয় Au। কে হচ্ছে Cu, Ag এবং Au। ঠিক আছে? তো Cu হচ্ছে কপার, Ag হচ্ছে সিলভার, আর Au হচ্ছে গোল্ড। তো দেখবে আগেকার দিনে মানে রাজাদের সময় কী হতো, কপারের মুদ্রা তৈরি হতো, সিলভার মুদ্রা, গোল্ড, বিশেষ করে সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা যাকে বলতো। যেমন গোপাল ভাঁড় তোমরা যদি দেখো তো ওখানে দেবা বলে স্বর্ণ মুদ্রা, আমাকে এত স্বর্ণ মুদ্রা দিল। হ্যাঁ, তো ওই স্বর্ণ মুদ্রা, তো আগেকার দিনে মুদ্রা তৈরি হতো এই ধাতুগুলো দিয়ে, তার জন্য কি বলা হচ্ছে, এদিকে মুদ্রা ধাতু বলা হচ্ছে। তো গ্রুপ 11-এর এই 3টে ধাতু হচ্ছে বিশেষ ধাতু, কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি হয়। ঠিক আছে? এখনও তৈরি করলে করা যাবে, সমস্যা নেই। এগুলো গ্রুপ 11-এর কথা গেল। আমাদের সন্ধিগত মৌল কিন্তু এখানে শেষ। মানে সন্ধিগত মৌলের জন্য যতটুকু আমাদের ডিটেলস প্রয়োজন ছিল ক্লাস 10-এর জন্য, এতটুকুই। এবার আমরা যাব গ্রুপ 12-এর পর, সন্ধিগত মৌল শেষ করার পর এবার আমরা যাব গ্রুপ 13, গ্রুপ 13 বা গ্রুপ 13-তে আমরা যাবো। তো গ্রুপে 13 মৌলগুলো কে কে আছে আমরা একবার দেখি, চলো দেখে ফেলি। কে কে আছে? এটা শর্টকাটটি আমাদের সবারই জানা, বেগুন, আলু, গাজর ইন থেলা। বেগুন, আলু, গাজর ইন থেলা। এদের কিন্তু বহিষ্ঠ কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকছে? বহিষ্ঠ কক্ষপথ এখানে কটা ইলেকট্রন থাকছে? 3টি করে ইলেকট্রন থাকছে। কটা ইলেকট্রন থাকছে? 3টি ইলেকট্রন থাকছে। তোমরা নিজেরা বার করে দেখবে। তাহলে এদের মনে রাখার শর্টকাট ট্রিক্স কী হলো? বেগুন, আলু, গাজর ইন থেলা। মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। তো এই গেল গ্রুপ 13। মানে আমাদের অতটা ডিটেলস জানার দরকার নেই, এই হালকা গ্রুপ 13 সম্বন্ধে হালকা জানতে হবে আমাদের ক্লাস 10-এর জন্য, এতটুকু। তো গ্রুপ 13 গেল। গ্রুপ 14 দেখি কে কে আছে। গ্রুপ 14 চলো দেখি। গ্রুপ 14-এ আছে কাশি গেলে শান্তি পাবো।
ঠিক আছে, কাশি গেলে শান্তি পাবো, কাশি গেলে শান্তি পাবো, এইটা হচ্ছে কি গ্রুপ 14। তো এদের বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? বহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে। এদের বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 4টে ইলেকট্রন থাকে। আমি দেখো এখানে একটা ইলেকট্রন বিন্যাস করে দেখে দিচ্ছি। কার্বন কত নম্বর মৌল? 6 নম্বর মৌল। তাই এই ইলেকট্রন কত হবে? 2 4। বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন হচ্ছে? 4টে ইলেকট্রন হচ্ছে। বাকি সবগুলো করবে দেখো 4টে ইলেকট্রনই ভালো হবে। ঠিক আছে, তো এই গেল গ্রুপ 14। গ্রুপ 15, তো গ্রুপ 15 এ কি আছে? গ্রুপ 15 এ মনে রাখার টেকনিক হচ্ছে নামতা পড়ে আসবি সব বাই, নামতা পড়ে আসবি সব বাই, এটা হচ্ছে গ্রুপ 15 এর মনে রাখার টেকনিক। এদের বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে? 5টি ইলেকট্রন থাকছে। আমি লাস্টে লিখে দিচ্ছি, মনে রাখার ট্রিকগুলো আমি লাস্টে লিখে দিচ্ছি, এত সহজে তো মনে থাকবে না। নামতা পড়ে আসবি সব বাই, গ্রুপ 15 এ মনে রাখার টেকনিক। ঠিক আছে, এবার আছে গ্রুপ 16। গ্রুপ 16 এ মনে রাখার টেকনিক সিম্পল, ও সে টি পো, ও সে টি পো, ও সে টি পো, হলো? এটা হচ্ছে গ্রুপ 16 মনে রাখার টেকনিক। তো গ্রুপ 16 এর যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় কি? চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন। এদের কি বলা হচ্ছে? চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন কথার অর্থ কি? চ্যালকোজেন কথার অর্থ কি? চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। অর্থাৎ এই যে গ্রুপের মৌলগুলো আছে, গ্রুপ 16 যে মৌলগুলো আছে, এরা ধাতুর আকরিক গঠন করে, বিভিন্ন ধাতুর আকরিকের সঙ্গে যুক্ত থাকে এবং আকরিক গঠন করে। তো চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে এটাই, যে আকরিক উৎপাদক। চ্যালকোজেন কথার অর্থ কি? আকরিক উৎপাদক। ঠিক আছে, তো গ্রুপ 16 আমি শর্টকাট টেক্সট কি বললাম? ও সে টি পো। এদের বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন থাকবে। এদের যদি অষ্টপূর্তি করাতে হয় তাহলে আমাদের কটা ইলেকট্রন প্রয়োজন? 2টি ইলেকট্রন প্রয়োজন। তার জন্য অক্সিজেন যোগ্যতা কত হয়? -2 হয়ে দেখবো। ঠিক আছে, তো গ্রুপ 16 কথা গেল। এবার আসবে গ্রুপ 17। গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো আছে এদের কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং, কারণ এরা কি? তড়িৎ ঋণাত্মক। বাকি সবাই তড়িৎ ঋণাত্মক ছিল, কিন্তু এরা একটু বেশি তড়িৎ ঋণাত্মক। যেমন গ্রুপ 17 কথা আসতে গেল, গ্রুপ 17কে মনে রাখার টেকনিক কি? ফ্যাকলা বাড়ি আয়, ফ্যাকলা বাড়ি আয়। এর সঙ্গে আরেকটা মৌল থাকে অ্যাস্টাটিন, এটা আমি উল্লেখ করলাম না। তো মেন হচ্ছে 4টি, আমাদেরকে 4টাকে মনে রাখতে হবে। ফ্যাকলা বাড়ি আয়, এদেরকে বলা হয় গ্রুপ 17 যে সমস্ত মৌলগুলো থাকে
এই মৌলগুলোকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন কথা অর্থ কি? এবার হ্যালোজেন কথা অর্থ হচ্ছে কি সামুদ্রিক লবণ উৎপাদক। যে সমুদ্রে যে সমস্ত লবণগুলো আমরা পাই তাদের কিন্তু এই দ্বারা সৃষ্টি হয়। মানে আমরা যে NaCl খাদ্য লবণ খাই, আমাদের NaCl কি খাদ্য লবণ? তো দেখো Na হচ্ছে কি ক্ষার ধাতু, আর Cl হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। তাহলে এরা কি করছে? সামুদ্রিক লবণ বা খাদ্য লবণ আমাদের উৎপন্ন করতে সাহায্য করছে। আর খাদ্য লবণ তো আমরা সমুদ্রেই পাই, তার জন্যই এদেরকে বলা হয় কি হ্যালোজেন মৌল বা সামুদ্রিক লবণ উৎপাদক। তো এদের বহিস্থ কক্ষপথে তোমরা বুঝতেই পারছো 60টা ইলেকট্রন থাকে, আমি আর লিখলাম না। হ্যাঁ, তো এরা হচ্ছে গ্রুপ 17 কথা। গ্রুপ 17 মৌলগুলিকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। এদের মৌল রাখার টেকনিক ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্যাকলা, বারি, আই। অ্যাস্টাটিনকে তোমরা ধরতেও পারো, দরকার অতটা নেই। মেন হচ্ছে আমাদের জায়গায় 4টে মনে রাখতে হবে, 1, 2, 3, 4টাকে মনে রাখতে হবে, ফ্যাকলা, বারি, আই। তো এগুলো গ্রুপ 17 কথা। এবার আমরা দেখব গ্রুপ 18। গ্রুপ 18তে কারা থাকে? গ্রুপ 18তে হচ্ছে কারা? নোবেল গ্যাস। তো আমরা এবার নোবেল গ্যাসের দিকে যাব। নোবেল গ্যাসটা না হয় ধনাত্মক না হয় ঋণাত্মক। এটাকে মেন্ডেলিভ যেমন এদের জন্য শূন্য গ্রুপে রেখেছিলেন ফাঁকা, যেদিকে শূন্য স্থান দেওয়া হয়। শূন্য কেন? শূন্যটা কেন? শূন্যটা এর জন্যই যে এদের না হয় এরা ধনাত্মক হচ্ছে না এরা ঋণাত্মক হচ্ছে। দেখো আমি যখন সন্দেহত মৌলের নাম কেন হচ্ছিল বললাম, তখন আমি কি 1 এবং 2 নম্বর গ্রুপ 13 থেকে 17 গ্রুপের মাঝে থাকে বলেছিলাম। আমি কিন্তু 13 থেকে 18 গ্রুপের মাঝে থাকে বলিনি, কারণ 18 গ্রুপটা তড়িৎ ঋণাত্মক নয়, তড়িৎ ধনাত্মক নয়। কারণ শূন্য সংখ্যাটা না ধনাত্মক না ঋণাত্মক, তাই তো? তার জন্য তো নোবেল গ্যাসগুলোকে শূন্য গ্রুপে রাখা হয়েছে। তো গ্রুপ 18 থেকে দেখা যায় আমাদের গ্রুপ 18তে কে আছে বললাম? গ্রুপ 18তে আছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বা বিরল মৌল। নোবেল মৌল বা নোবেল মৌল নয়, নোবেল গ্যাস। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। এবং এই যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, এদের কিন্তু প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। তাহলে তার জন্য একে বলা হয় কি বিরল বলা হয়। বিরল মৌলও বলা হয়, যেহেতু প্রকৃতিতে এদের সংখ্যা কম, খুব কম পরিমাণে এদেরকে প্রকৃতিতে পাওয়া যায়, তার জন্য এদেরকে বলা হয় কি বিরল মৌল। ঠিক আছে? তো কে কে আছে এই গ্রুপ 18তে? এদেরও মনে রাখা খুব সুন্দর একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? হেসে নেচে আর করবি জেরক্স রানু মণ্ডলের। হেসে নেচে আর করবি জেরক্স রানু মণ্ডলের। ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রুপ 18 মনে রাখার ট্রিক্স। রানু মণ্ডলের নাম শুনে খুব হাসি পাচ্ছে নাকি? তো দেখো এদের মনে রাখার ট্রিক্স কি? হেসে নেচে আর করবি জেরক্স রানু মণ্ডলের। আমি এবার গ্রুপ একদম 1, 2 এইগুলো যে শর্টকাট ট্রিক্স আমি এতক্ষণ ধরে বললাম, আমি লিখে দেবো, একটা তোমাদের অসুবিধা হবে মনে রাখতে। সেগুলো গ্রুপ 18 কথা আমি সবাই বলে দিলাম যে এরা, হ্যাঁ এবার কিন্তু কী করে, এরা কারোর সঙ্গে রিয়াকশান করে না, বিক্রিয়া করে না। এরা বিক্রিয়া করে না, এর জন্য তার নাম নোবেল নিষ্ক্রিয় মৌল কেন বলা হচ্ছে? কারণ নিষ্ক্রিয় হয়ে থাকে, কারোর সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু দেখো সব জিনিসেরই ব্যতিক্রম থাকে, তাই তো? সব জিনিসেরই ব্যতিক্রম থাকে, এদেরও আছে। এরা বিক্রিয়া করে না ঠিকই আছে, কিন্তু বিশেষ অবস্থাতে কিন্তু এই ক্রিপ্টন আর জেনন, নামগুলো বলে দিচ্ছি, ক্রিপ্টন এবং জেনন, এটা কিন্তু কী করে
বিশেষ অবস্থায় কি করে বিক্রিয়া কিন্তু করে, সেটা মনে রাখবে। একদম বিশেষ অবস্থায় কিন্তু বিক্রিয়া করছে। তো এগুলো গ্রুপ 8-এরও কথা। এই মৌলগুলোকে মনে রাখার আমি একটা সুন্দর চার্ট বানিয়ে ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা দেখবে নিজেরা। এখন বোর্ডে টাইম শুধু নষ্ট হবে, আমি ছেড়ে দেবো, নোট দিয়ে দেবো এটা মনে রাখার টেকনিকটা। তো এবার আমরা আসবো একটা মৌল আছে বিশেষ উত্তর মানে ইউরেনিয়াম যে মৌল আছে তার পরের মৌলগুলো, মানে ইউরেনিয়ামের পরে যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে বলা হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল অর্থাৎ ইউরেনিয়ামের পরে যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে বলা হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। এবং এদের কি হচ্ছে, প্রকৃতিতে কিন্তু এরা থাকে না যে আমি প্রাকৃতিকভাবে ছিল নিয়ে আবিষ্কার করেছি, না, মানুষে এগুলোকে কৃত্রিমভাবে নিজেরা বানিয়েছে। আমি যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের প্রকৃতিতে 118টি মৌল আছে, যার মধ্যে 92টি হচ্ছে প্রাকৃতিক এবং বাকি 26টি হচ্ছে কৃত্রিম। তো কৃত্রিম মৌলগুলোই হচ্ছে কি ইউরেনিয়ামোত্তর মৌল। তো কে কে আছে দেখো একবার, কে কে আছে, নেপচুনিয়াম Np, প্লুটোনিয়াম Pu, আর আছে কে অ্যামেরিশিয়াম, আর আছে কে অ্যামেরিশিয়াম নামে একটা মৌল আছে। তো আপাতত এই দুটোই মনে রাখো, নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম, বেশি মনে রাখা দরকার নেই। নেপচুনিয়াম হচ্ছে 93 এবং প্লুটোনিয়াম হচ্ছে 94। তো এদেরকে বলা হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল কোনগুলো, যে সমস্ত মৌলগুলো কি হচ্ছে ইউরেনিয়ামের পরে, মানে ইউরেনিয়াম হচ্ছে কত নম্বর মৌল, 92 নম্বর মৌল। তো ইউরেনিয়ামের পরে যে সমস্ত মৌলগুলো আছে নেপচুনিয়াম প্লুটোনিয়াম, এদেরকে বলা হচ্ছে কি ইউরেনিয়ামোত্তর মৌল। প্রকৃতিতে এদেরকে পাওয়া যায় না, মানুষেরা কৃত্রিমভাবে এই মৌলগুলিকে তৈরি করেছে। দেখো নেপচুনিয়াম মানে নেপচুন গ্রহের নাম অনুসারে, প্লুটোনিয়াম প্লুটো গ্রহের নাম অনুসারে, অ্যামেরিশিয়াম আমেরিকা যে দেশটা আছে তাদের নাম অনুসারে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা বা বিভিন্ন গ্রহ কোনোটি বিশেষ স্থান, হ্যাঁ, এই এদের নাম অনুসারে এই ইউরেনিয়ামোত্তর মৌলগুলোকে তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে কৃত্রিম মৌল, ঠিক আছে। তাহলে ইউরেনিয়ামোত্তর মৌল কি, এটা লিখে দিই, এরা কৃত্রিম মৌল। তাহলে কৃত্রিম মানে কি, এটা প্রকৃতিতে পাওয়া যাবে না, মানুষেরা নিজেরা তৈরি করেছে। এটা হচ্ছে কি কৃত্রিম মৌল, মানুষেরা নিজেদেরা এটাকে তৈরি করেছে, ঠিক আছে। এরা কৃত্রিম মৌল। ইউরেনিয়ামোত্তর মানে বুঝতে পারলাম যে ইউরেনিয়াম মৌলের পরে যে সমস্ত মৌলগুলিকে আবিষ্কার করা হয়েছে, মানে মানুষেরা নিজেরা কৃত্রিমভাবে তৈরি করেছে। নেপচুনিয়াম প্লুটোনিয়াম অ্যামেরিশিয়াম। আমি সন্ধিগত মৌল যখন পড়াচ্ছিলাম তখন একটা কথা বলিনি, ছোটবেলায় একটা কোশ্চেন আমাদের খুব আসতো, এমন একটা ধাতুর নাম বলো যে তরল। ধাতু সাধারণত কি হয়, ধাতু সাধারণত কঠিন হয়, কিন্তু একটা বিশেষ ধাতু আছে যে তরল, কে, তার নাম কি, পারদ, তাই তো। আর এটাই আমরা উত্তর দিতাম ছোটবেলাতে, যখন প্রশ্ন আসতো তখন আমরা পারদই বলতাম। তো পারদকে বলা হয় কি আবার, মার্কারি বা এইচজি, এটা মার্কারি। কত নম্বর মৌল এটা, এটা হচ্ছে 80 নম্বর মৌল। তো এই যে পারদ বা মার্কারি, এটা হচ্ছে এক টাইপের কি সন্ধিগত মৌল। এটা কি সন্ধিগত মৌল। এবং এর বিশেষ, পারদটা বিশেষ কেন, কারণ যতগুলো সন্ধিগত মৌল আছে সবাই কি হয় কঠিন ধাতু, কিন্তু পারদই একমাত্র একটা সন্ধিগত মৌল যে তরল ধাতু, ঠিক আছে। একমাত্র
এখানে লিখে দিচ্ছি আমি একমাত্র সন্ধিগত মৌল মৌল যে কি হয়, যে হচ্ছে তরল তরল ধাতু। বাকি যতগুলো সন্ধিগত মৌল আছে সবাই হচ্ছে কি কঠিন, ঠিক আছে? বাকি সবাই সন্ধিগত মৌলগুলো কঠিন, কিন্তু পারদ বা মার্গারি হচ্ছে এমন একটা মৌল, সন্ধিগত মৌল যে কি হয় সাধারণ অবস্থায় তরল হয়, বাকি সবাই কঠিন হয়, ঠিক আছে? তো মুছে দিচ্ছি, হলো? হ্যাঁ, এবার দেখবো আমরা ধাতু এবং অধাতু মাঝামাঝি অবস্থা সম্পন্ন, মানে যে সমস্ত মৌলগুলোর মধ্যে ধাতুরও গুণ আছে অধাতুরও গুণ আছে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় ধাতু কল্প। ধাতু এবং অধাতু উভয়েরই যে সমস্ত মৌলের মধ্যে থাকবে গুণ থাকবে, ধাতুর গুণ থাকবে অধাতুরও গুণ থাকবে, তাদেরকে বলা হবে ধাতু কল্প। তাদেরকে কি বলা হবে, ধাতু কল্প। মানে কি ধাতু ও অধাতু উভয়েরই গুণ সম্পন্ন মৌলটিকে বলা হচ্ছে ধাতু কল্প। উদাহরণ কি দিলাম আমি, একটা দেখো উদাহরণ দিচ্ছি, আগে তোমরা এটা দেখে নাও, উদাহরণ দিচ্ছি আমি, ঠিক আছে? SI SB, SI আছে, SB AS আছে, SI AS এবং SB। এটা হচ্ছে ধাতু কল্প। আর্সেনিক, অ্যান্টিমনি, আর বলতাম না সকাল যখন ছোটবেলায় ধাতু কল্পের উদাহরণ। ধাতু কল্প হচ্ছে ধাতু এবং অধাতু উভয়েরই গুণ সম্পন্ন মৌলকে বলা হয় ধাতু কল্প। আর্সেনিক, অ্যান্টিমনি, সিলিকন, এগুলো। হলো? ঠিক আছে, এবার আমরা একবার রিপিট করে নিই গ্রুপ ওয়ানের। এই যে গ্রুপ এখানে দেখিয়ে দিই আমি, এই যে গ্রুপ ওয়ান, এই গ্রুপ ওয়ানের মৌলগুলিকে কী বলা হচ্ছিল, গ্রুপ ওয়ানের মৌলগুলিকে বলা হচ্ছে ক্ষার ধাতু। শর্টকাট ট্রিক্স কী বলেছিলাম, হালিনাকে রবসে ফরিয়াদ, হলো? 2 নম্বর গ্রুপের মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এর শর্টকাট ট্রিক্স কি, বেটা মাঙ্গেকার, স্কুটার বা পরাজি। 3 নম্বর গ্রুপে কী বলছি আমরা, স্কুটি, ইয়ামাহা, লাও, হলো? বাকি এদের ব্যাপারে জানার কোনো দরকার নেই, এখন 10 পর্যন্ত 10-এ এদের ব্যাপারে জানার কোনো দরকার নেই, ঠিক আছে? গ্রুপ 13 মৌলগুলি কী বলা হয়, গ্রুপ 13 মৌলগুলিকে বলা হয়, নাম কোনো দেয়নি, শর্টকাট ট্রিক্স বলছি আমি, বেগুন, আলু, গাজর, থালা, হলো? গ্রুপ 14 মনে রাখার ট্রিক্স কি, কাশি গেলে শান্তি পাবো, এটা হলো। গ্রুপ 15কে মনে রাখার টেকনিক কি, নামটা পড়ে আসবি সব বাই, হলো? গ্রুপ 16কে বলা হচ্ছিল চ্যালকোজেন মৌল বা আকরিক উৎপাদক। হ্যাঁ, তো এদের মনে রাখার টেকনিক কি, ওসে টিপো, হলো? গ্রুপ 17 নম্বর মৌলকে বলা হয় কি, হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এদের মনে রাখার টেকনিক কি, ফ্যাকলা বাড়িয়ায়। 18 নম্বর মৌলকে বলা হয় কি, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বা বিরল মৌল, কারণ প্রকৃতিতে এরা কম পরিমাণে থাকে। তো এদেরকে মনে রাখার টেকনিক কি, হেসে নেচে আর করবি জেরক্স রানুমণ্ডলের। তো এই গেল আমাদের পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীর কথা। তো ক্লাসটা আশা করি তোমাদের সবাইকে খুব ভালো লাগলো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এরপরের কাছে আমরা আলোচনা করবো হাইড্রোজেনের অবস্থান। ওই যে মেন্ডেলিভের যখন আমরা ত্রুটি পড়েছিলাম তখন দেখছিলাম না যে গ্রুপ 1-এর সঙ্গেও হাইড্রোজেনের মিল থাকছে, আবার গ্রুপ 7 বা এখন যেটা আমরা গ্রুপ 17 বলছি, যেখানে হ্যালোজেন মৌলগুলো আছে
তাদের সঙ্গে মিল আছে। তাহলে আমরা হাইড্রোজেনকে রাখবো কোথায়, কোন গ্রুপে রাখলে হাইড্রোজেনকে রাখা যুক্তিযুক্ত হবে, ঠিক আছে? ওটা নিয়েই আমাদের লেকচার নাম্বার 5 এই লেকচার নাম্বার 6 আসবে। এটা কিন্তু লেকচার নাম্বার 5 হলো, পরের লেকচারে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস আছে এই পর্যন্তই। ক্লাস যদি ভালো লাগছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য মোটিভেশন। আর ভিডিওটা যদি ভালো লাগছে, ক্লাস ভালো লাগছে, তোমরা লাইক করো, কমেন্টে আমাকে জানাও যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারছো না। স্যার বা দাদা, আমাকে দাদাই বলবে, সমস্যা নেই, আমাকে বলবে কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই জায়গাটায় আবার একটা ভিডিও করে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা পড়ো, ক্লাসের ডিপিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের আমরা পোস্ট করে থাকি। তো তোমরা যদি চাও তো জয়েন হতে পারো, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে। কারণ যদি তোমরা চাও যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ফর্ম ফিল আপ করবো, অনেকে হয়তো তোমরা বুঝতে পারো না, জানতে পারো না, তো হোয়াটসঅ্যাপে যদি আমি যুক্ত থাকো তো অবশ্যই জানতে পারবে। তো চ্যানেলে যুক্ত হয়ে যাও, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো এবং তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমার ক্লাসটা ছড়িয়ে দাও, ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই, টেক কেয়ার।